দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। মালয়েশিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ই-পাসপোর্টের উদ্বোধনী উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। নবজাতক শিশুর এনরোলমেন্টের মাধ্যমে শুরু হয় ই-পাসপোর্টের কার্যক্রম। মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ই-পাসপোর্ট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীরা। ইমিগ্রেশনের জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে এই ই-পাসপোর্ট চালুর। সেবা আরও সহজ করতে নিয়োগ দেওয়া হয়েছে আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিসের কুয়ালালামপুর SDNBHD। বৃহস্পতিবার থেকে শুরু হয় আবেদন গ্রহণ। আমি বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার ই-পাসপোর্ট কার্যক্রমে শুভ উদ্বোধন। আমরা ই-পাসপোর্ট এই মিশনগুলোতে ই-পাসপোর্ট চালু করার কার্যক্রম কিন্তু আমরা কোভিডের আগেই শুরু করেছি। ই-পাসপোর্ট ব্যবহার করতে এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে আবেদন করলে পরবর্তী সকল ধাপে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। এছাড়াও মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবাদানে হয়রানি ও দালাল মুক্ত রাখার আশ্বাসও দিয়েছে এক্সপার্ট সার্ভিস। নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। দেশের অভ্যন্তর দেশের নাগরিকদের অভিজ্ঞতা নিরাপত্তা পাশাপাশি ভ্রমণ অনেক সহযোগিতা করেছে। এতে যে সংশ্লিষ্ট মাইক্রোচিপ ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা জার্মানির একটি অত্যাধুনিক সফিস্টিকেটেড স্পর্শকাতর টেকনোলজি। আজকে আমাদের প্রবাসীদের জীবনে একটি অত্যন্ত আনন্দের দিন এবং মাননীয় সচিব মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি শারীরিকভাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই শুভ দিনে এই অনুষ্ঠানটি এই আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। এদিকে দীর্ঘদিন অপেক্ষার পর ই-পাসপোর্ট চালু হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। পাসপোর্ট জটিলতায় আর দুর্ভোগে পড়তে হবে না দেখে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীরা। একদিনই হলো আজকে যে উদ্বোধন হচ্ছে তা আমরা ধন্যবাদ জানাই যে এতে করে আমার প্রবাসী শ্রমিকরা অনেক উপকৃত হবে। আজকে আমাদের এই প্রবাসী 15 লক্ষ লোকের যে পাসপোর্ট উদ্বোধন হয়েছে, আমাদের এই পাসপোর্টের অনেক জটিলতা ছিল। এর জন্য আমরা আনন্দিত। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ দূতাবাসকে। আমাদের কর্মীরা ব্যবহার করার কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনে আমাদের মর্যাদা বাড়বে এবং এই প্রবাসীরা সারা বিশ্বে আমরা ভ্রমণ করতে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কমিশনের ডিফেন্স উইং কমোডর মোহাম্মদ হাসান তারিক মণ্ডল, কাউন্সিলর শ্রম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাউন্সিলর রাজনৈতিক প্রণব কুমার ভট্টাচার্য, দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী সহ কমিউনিটির অন্যান্য সদস্যরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় আটক করা হয়েছে প্রায় অর্ধশত অভিবাসী। বৃহস্পতিবার পার্লিস রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতদের ৪৫ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়া রয়েছে ইন্দোনেশিয়ার ৩ জন এবং ভারতীয় 1 জন নাগরিক। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায় অবৈধ কাগজপত্রের অভিযোগে আটক করা হয়েছে তাদের। আটককৃতদের রাখা হয়েছে কুয়ালালামপুর পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে। তদন্ত সাপেক্ষে তাদের যথাযথ সাজা দেওয়া হবে বলে জানানো হয়। হুঁশিয়ারি দেওয়া হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবৈধ বিদেশিদের নিয়োগকারী এবং রক্ষাকারীদের বিরুদ্ধে। একেবারেই আপোষ করা হবে না অবৈধভাবে বসবাসকারীদের সাথে। দূতাবাস স্থাপনের জন্য বাংলাদেশকে জায়গা দিয়েছে কুয়েত সরকার। মুজিবনগর দিবসে দুই দেশের মাঝে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশরেফ ডিপ্লোম্যাটিক জোনে বাংলাদেশ চ্যান্সেলরি ভবনের জন্য ৩,০০০ বর্গমিটার এবং বাংলাদেশ হাউসের জন্য ১,০০০ বর্গমিটারের প্লট দেওয়া হয়েছে। এর মধ্যে প্লট দুটি পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহ জুবেদ সহ অন্যান্যরা। টোটাল এলাকা হচ্ছে ৩,০০০ স্কোয়ার মিটার এম্বাসির জন্য এবং ১,০০০ স্কোয়ার মিটার রাষ্ট্রদূতের বাসভবনের জন্য। আমি মনে করি এর মাধ্যমে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আরও কিছু প্রসিডিউরাল কাজ আছে, এর মাধ্যমে
ওয়েতে অবশ্যই আমাদের সম্মানিত প্রবাসীদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হবে। পর্তুগালে উন্মোচিত হলো প্রবাসীদের ক্রিকেট ক্লাব ফ্রেন্ডশিপের জার্সি। উপলক্ষে রাজধানী লিসবনের স্থানীয় এক রেস্টুরেন্টে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে খেলবে বলে আশাবাদী তারা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনীতিবিদ রানা তসলিম উদ্দিন, অ্যাসেম্বলি মেম্বার শান্তা মারিয়া মায়ুর, মিস্টার কার্লোস, প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার রনি হোসাইন। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব পর্তুগালের সভাপতি ও ক্যাপ্টেন ইমতিয়াজ আহমেদ রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আশরাফুল রুপু, ক্লাব সদস্য রাইহান, রাতুল, রবিন, সাদ্দাম, আকরবি সহ আরও অনেকে। বাংলাদেশের একমাত্র ক্লাব যেটা প্রফেশনালি খেলে আসতেছে, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা ফার্স্ট ডিভিশনে খেলি। আমাদের খেলার মান ডে বাই ডে বাড়তেছে। যাদের ক্রিকেটের দক্ষতা এবং যোগ্যতা রয়েছে ক্রিকেট খেলার, তারা যেন আগামীতে এই ফ্রেন্ডশিপ ক্লাবের সাথে এসে খেলতে পারে এবং আমাদের কমিউনিটিতে যেন ক্রিকেটের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় যেখানে সবাই একসাথে ক্রিকেট খেলতে পারবে। এডেন উপসাগরের ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রম করেছে জলদস্যুর কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। ফলে আর নিরাপত্তার শঙ্কা নেই। পাহাড়া থেকে সরে গেছে ইউরোপীয় ইউনিয়নের 2টি যুদ্ধ জাহাজও। 22 এপ্রিল জাহাজটির দুবাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেখান থেকে 2 নাবিক বিমান যোগে বাংলাদেশে আসবেন এবং বাকি 21 জন ওই জাহাজে করেই সমুদ্রপথে দেশে ফিরবেন। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজ এখন দুবাইয়ের পথে। এডেন উপসাগরে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা পার হওয়ায় এখন স্বস্তিতে 23 নাবিক। পাহারা দেয়া ইউরোপীয় ইউনিয়নের 2টি যুদ্ধ জাহাজও ফিরে গেছে। তবে নিরাপত্তার জন্য এমভি আবদুল্লাহর চারপাশে বসেছে কাঁটাতারের বেষ্টনী। উচ্চচাপে পানি ছেটাতে ডেকে বসেছে ফায়ার হোস। মার্চেন্ট শিপ চলাচলে এমন নিরাপত্তার কথা আন্তর্জাতিক নিয়মেই বলা আছে। হ্যারিস জোনের ভেতর দিয়ে যখন আসছে তো সেক্ষেত্রে নিজেদের কিছু স্টেপ নিতে হয়। ওনাদের যেটা জানি যে বার্ড রিক করছেন এবং আদার যেগুলো নেয়ার স্টেপ সেগুলো ওনারা নিচ্ছেন। তার মানে ওনাদের কাছে অ্যাকচুয়ালি জিনিসগুলো ছিল। আগামী 22 এপ্রিল জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা। সেখান থেকে 2 নাবিক বিমান যোগে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছে মালিক পক্ষকে। বাকি 21 জন ফিরবে ওই জাহাজ যোগে সমুদ্রপথে। এতে সময় লাগবে 25 থেকে 26 দিন। 1 মাস জিম্মি দশায় থাকা নাবিকদের কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। রিকভার করতে হয়তো বা কেউ একটু সময় কম নেবে, কেউ একটু বেশি নেবে, বাট ইট উইল ওভারকাম। শিপিং লাইফে অনেকে অনেক ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যায় অনেক সময়, বা এটা রিকভার করে আসবে। এ দুর্ঘটনার পর নিরাপত্তামূলক ব্যবস্থা আরও বাড়ানোর কথা জানান জাহাজ মালিক কর্তৃপক্ষ। এখন যে পরিস্থিতি এসছে, এখন এই মুহূর্তে আবার আরো অনেকগুলো যুদ্ধজাহাজ ওই এরিয়াতে মোতায়েন হয়ে গেছে। তো আশা করছি আমরা এই ধরনের কোনো ইনসিডেন্ট আর ঘটবে না। প্লাস অ্যাট দ্য সেম টাইম আরও সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স সরকার থেকে ইম্পোজ করে দেওয়া হয়েছে শিপিং কোম্পানিগুলোর উপর। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে এসআর শিপিং এর জাহাজ এমভি আবদুল্লাহ। 32 দিন জিম্মি থাকার পর মুক্তিপণ বাবদ 3 বস্তা ডলার দিয়ে 14 এপ্রিল ভোররাতে মুক্তি পান 23 নাবিক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেটের ওসমানীনগরে দুস্থ এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্য প্রবাসীরা। শাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে করা হয় এই আয়োজন। ইউনিয়নের 200 পরিবার পায় এই সহায়তা। এ সময় আয়োজকরা জানান, এভাবেই সব সময় মানুষের পাশে থাকতে চায় শাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, কাজ করতে চায় এলাকাবাসীর উন্নয়নে। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং 2 নং শাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা ও মানবাধিকার কর্মী আনোয়ার আহমদ। নিউ ইয়র্কে মানবিক বিভিন্ন কাজের জন্য সম্মাননা পেলেন বাংলাদেশি কমিউনিটির গোলাম ফারুক শাহিন। নিউ ইয়র্ক স্টেট বিল্ডিংয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। প্রথম বাংলাদেশি হিসেবে স্টেটের এমন সম্মাননা পেলেন গোলাম ফারুক। কমিউনিটি সার্ভিস এবং নান্দনিক বহু কাজের নজির গড়েছেন তিনি। কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে গেছেন তিনি। পবিত্র রমজান মাসেও নিজ উদ্যোগে হাজার মানুষকে ইফতার করিয়েছেন তিনি। নিউ ইয়র্ক স্টেট সিনেট অফিস এবং নিউ ইয়র্কের 4th সিনেট ডিস্ট্রিক্টের সিনেটর মনিকা আর মার্টিনিজের পক্ষ থেকেও এই সম্মাননা দেওয়া হয় তাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব ডিস্ট্রিক্ট অপারেশন অ্যান্ড প্রোগ্রামস মিস অ্যাডিনা বিডেন বেন্ডার। এছাড়াও ছিলেন সিনেটরের অন্যান্য সদস্যরাও। প্রবল বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সৃষ্ট বন্যায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। পানিবন্দী অবস্থায় রয়েছেন বহু প্রবাসী। নেই বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবাও। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বন্যায় প্রাণ গেছে এক বাংলাদেশির। দুর্গত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবস্থা পরিদর্শন করেছেন দুবাই এবং উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল জনাব BM জামাল হোসেন। খুব দ্রুতই এই ভোগান্তি থেকে উদ্ধার করা হবে বলে জানিয়ে আশ্বস্ত করেছেন প্রবাসীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার থেকে বাণিজ্যিক শহর দুবাইকে যেন মনে হয়েছিল অপরিচিত কোনো এক শহর। সংযুক্ত আরব আমিরাতে গোটা বছর যে বৃষ্টি হয়, মঙ্গলবার একই দিনে তার দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত দেখেছে দুবাই। দুবাই থেকে ৬২ মাইল দূরের শহর আলাইনে মঙ্গলবার ২৪ ঘন্টায় রেকর্ড করা হয় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত। ফলস্বরূপ সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন বহু বাড়িঘর। নানা রকম ভোগান্তি তো রয়েছে, ঘটেছে প্রাণহানিও। সবশেষ খবর পাওয়া অনুযায়ী প্রাণ গেছে ৬ জনের, যাদের মধ্যে রয়েছে এক বাংলাদেশিও। কাজ বন্ধ, খাবার তো লাজিম সমস্যা হয়েছে। ইন্টারনেট কানেকশন নাই, খাওয়া দাওয়ার কষ্ট। আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে। দুর্গত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবস্থা পরিদর্শন করেছেন দুবাই উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। খুব দ্রুতই এই ভোগান্তি থেকে উদ্ধার করা হবে বলে প্রবাসীদের আশ্বস্ত করেন তিনি। দুর্গত বাংলাদেশি পরিবার ও ব্যক্তিদের সাথে করেন মত বিনিময়। জানান এই চ্যালেঞ্জিং সময়ে তাদের পাশে থাকবে কনসুলেট। আশ্বস্ত করেন এই দুর্যোগ কাটিয়ে উঠতে তাদের সব ধরনের সাহায্য করা হবে। সরেজমিনে দেখার জন্য আমরা আসছি, তাদের সাথে কথা বলছি, তাদের সমস্যা আমরা শুনছি এবং তাদের যে চাহিদা আছে সেই অনুযায়ী আমরা সাধ্যমতো আমাদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব। এরই মধ্যে অনেকটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। ধীরে ধীরে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তাই অনেকেই যোগ দিয়েছেন কর্মস্থলে। খুব দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে আশেপাশের অবস্থা। আবারও কর্মব্যস্ত রূপে ফিরবে দুবাই, এমনটাই প্রত্যাশা সকলের। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।